কেমন আছো? সবাই ভালো থাকবে, বাড়িতে থাকবে। আর সঙ্গে এটাও বলবো যে নিজেদেরকে আপডেট রাখবে। এখন অনেকটাই সময় পাচ্ছ, সময়টাকে ঠিকভাবে কাজে লাগাবে। আগামী দিনে সেটা তোমাদের অনেক সুবিধা হবে। আজকে আমি তোমাদের পড়াবো ক্লাস 10-এর 3rd চ্যাপ্টার থেকে। The name of 3rd chapter is Resistance and Rebellion, প্রতিরোধ ও বিদ্রোহ। এই চ্যাপ্টারের কয়েকটা ভাগ আমি একটু প্রথমে বলে নিচ্ছি। প্রথমেই আমি পড়াবো colonial forest laws and its implications, and then various types of tribal and peasants uprisings, অর্থাৎ ঔপনিবেশিক অরণ্য আইন এবং তারপর তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের যে প্রতিক্রিয়া এবং বিদ্রোহ হয়েছিল সেই সম্পর্কে। ফার্স্ট উই শুড স্টার্ট দ্য কলোনিয়াল ফরেস্ট লজ, ঔপনিবেশিক অরণ্য আইন। ভারতবর্ষে ঔপনিবেশিক অরণ্য আইন পাশ হওয়ার আগে ফরেস্ট চার্টার নামে একটি আইন হয়েছিল 1855-এ। সেই আইনের মূল কারণ হলো ব্রিটিশ সরকার বুঝেছিল যে ভারতবর্ষে বিশাল অরণ্য অঞ্চল রয়েছে, সেখান থেকে প্রচুর সম্পদ পাওয়ার সম্ভাবনা আছে। তাই অরণ্যের উপর কিছুটা হলেও নিয়ন্ত্রণ বজায় রাখতে ব্রিটিশ ঔপনিবেশিক স্বার্থে কলোনিয়াল ফরেস্ট অ্যাক্ট, ঔপনিবেশিক অরণ্য আইন খুব দরকার। তাই প্রথম ফরেস্ট চার্টার পাস হয়েছিল 1855-এ। তারপর 1864-এ ডায়েট্রিক ব্র্যান্ডিস, a German forest specialist, came to India as forest officer. জার্মান ফরেস্ট অর্থাৎ বন বিশেষজ্ঞ ডায়েট্রিক ব্র্যান্ডিস ভারতবর্ষে বন দপ্তরের অফিসার হিসেবে আসার পর তিনি প্রথম ভারতীয় বন আইন বা কলোনিয়াল ফরেস্ট অ্যাক্ট পাশ করেছিলেন 1865-এ। 1865-এ যে কলোনিয়াল ফরেস্ট অ্যাক্ট পাশ হয়েছিল তার মূল উদ্দেশ্য ছিল মূলত ভারতের বিভিন্ন ফরেস্ট জোনগুলিকে 3টি ভাগে ভাগ করা। একটা হচ্ছে রিজার্ভ ফরেস্ট, প্রোটেক্টেড ফরেস্ট অ্যান্ড ভিলেজ ফরেস্ট। রিজার্ভ ফরেস্ট হচ্ছে সংরক্ষিত অরণ্য, প্রোটেক্টেড ফরেস্ট মানে সুরক্ষিত অরণ্য, আর ভিলেজ ফরেস্ট মানে গ্রামীণ বনাঞ্চল বা অরণ্য। এই 3টি ভাগ করার পরে ব্রিটিশ সরকার 1878-এ আরো একবার ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট ইমপ্লিমেন্ট করতে তারা সচেষ্ট হয়েছিলেন। এই সেকেন্ড টাইম যে ফরেস্ট অ্যাক্ট হচ্ছে বা বন আইন পাশ হয়েছিল তার প্রধান উদ্দেশ্য হচ্ছে প্রথম ঔপনিবেশিক বন আইনকে আরো সুদৃঢ়ভাবে বলবৎ করার সমস্ত দিক ঠিকভাবে যাতে প্রয়োগ করা যায় সেটা দেখা। এরপর আরেকটা ফরেস্ট অ্যাক্ট থার্ড টাইম হয়েছিল, সেটা হচ্ছে 1927-এ, and that forest act was implemented just to find out the offenders or criminals involved in the misuse of forest activities, like forest properties. Those who were involved in the forest crimes were treated and punished. তৃতীয় বন আইনের মাধ্যমে অরণ্য আইনকে এতটাই সুদৃঢ়ভাবে প্রয়োগ করা হয়েছিল যে কেউ কোনোভাবে বন সম্পদকে অপচয় করলে বা সরকারি অনুমতি ছাড়া বনে প্রবেশ করলে এবং বৃক্ষচ্ছেদন বা পশু শিকার করলে তা শাস্তিযোগ্য অপরাধ হবে বলে ধরা হয়েছিল। ইতিমধ্যে আমাদের আরেকটা বিষয় ভাবতে হবে, ভারতীয় বন আইনের পাশাপাশি ক্রিমিনাল ট্রাইব্যুনাল অ্যাক্ট পাশ হয়েছিল 3বার। 1871 খ্রিস্টাব্দে প্রথম ক্রিমিনাল ট্রাইব্যুনাল অ্যাক্ট পাশ হয়।
1871 পর 1911-তে আর একবার ট্রাইব্যুনাল ক্রিমিনাল অ্যাক্ট হয় এবং 1824-এ আরো একবার এই আইনটি পাশ হয়েছিল। এসবের মূল উদ্দেশ্য হচ্ছে ব্রিটিশদের কলোনিয়াল ইন্টারেস্ট এবং ফরেস্ট ডুয়েলার অর্থাৎ তথাকথিত আদিবাসী সম্প্রদায় যাদের অরণ্যের অধিকার ছিল একটা জন্মগত, সেই অধিকার থেকে তাদের বঞ্চিত করা, এটাও এই বন আইনের লক্ষ্য ছিল। আমরা এক ঝলকে এরপর দেখে নেব যে কলোনিয়াল ফরেস্ট অ্যাক্ট ইমপ্লিমেন্ট হয়েছিল কেন, কি কারণে ভারতীয় বন আইন প্রবর্তন করা হয়েছিল। ফার্স্ট অফ অল, ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট টু কালেক্ট use forest resources for the colonial benefits of British government, অর্থাৎ ব্রিটিশের ঔপনিবেশিক শাসনকে সমৃদ্ধ করতে বন সম্পদকে যথাযথভাবে ব্যবহার করা। তারপরে সেকেন্ড আমরা দেখতে পারি ইন্ডিয়াতে প্রথম রেলওয়ে লাইন কনস্ট্রাক্টেড অন 16th April 1853। সেই সময় থেকে বন সম্পদের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল, তার কারণ রেলের যে উডেন স্লিপারগুলো, কাঠের যে স্লিপারগুলো তৈরির জন্য বন থেকে শাল কাঠ সংগ্রহের দরকার হয়েছিল। এছাড়া র্যাপিড আরবানাইজেশন অর্থাৎ দ্রুত শহরায়নের ফলে শহরের ঘরবাড়ি তৈরি, আসবাবপত্র তৈরি, তার ক্ষেত্রেও আমাদের অরণ্য সম্পদ অর্থাৎ বনের কাঠ খুব দরকার হয়েছিল। তাই অরণ্য সম্পদ সংরক্ষণের জন্য বন আইন প্রণয়ন করা বিশেষ প্রয়োজন হয়ে উঠেছিল। তারপর আরেকটা দিক হচ্ছে জাস্ট টু স্টপ দ্য মিসইউজ অফ ফরেস্ট প্রপার্টিজ বাই দ্য ট্রাইবালস। সোজা কথায় অরণ্যের অধিকার থেকে ট্রাইবালদেরকে বঞ্চিত করার জন্য এই বন আইন করা হয়েছিল। প্রসঙ্গত আরেকটা দিকও আমরা ভাববো, এই বন আইন প্রবর্তনের ফলে গ্রেজিং ল্যান্ড, শিফটিং কাল্টিভেশন এগুলো টোটালি স্টপ হয়ে যায়, যাকে বলে ঝুম কাল্টিভেশন। এই ঝুম কাল্টিভেশন স্টপ হয়ে যাওয়ার ফলে, বন্ধ হয়ে যাওয়ার ফলে আমরা দেখেছি গোদাবরী উপত্যকা অঞ্চলে সেখানে রুম্পা ট্রাইব তারা কিভাবে সম্মিলিত হয়ে রুম্পা বিদ্রোহ করেছিল। তো এগুলো গেল ফরেস্ট অ্যাক্ট এবং তারপর ব্রিটিশদের থেকে কি উপকার তারা পাচ্ছে সে বিষয়টা। এরপরে আমরা দেখব যে এই ফরেস্ট অ্যাক্টের এগেইনস্টে যে রিঅ্যাকশন এন্ড রেবেলিয়ন্স গুলো হয়েছিল সেই বিষয়গুলো। এক্ষেত্রে তোমাদের প্রথমে মনে রাখতে হবে যে ভারতবর্ষে কিন্তু বন আইন প্রবর্তনের পরে প্রায় 70টির বেশি ট্রাইবাল বিদ্রোহ হয়েছিল। কিন্তু আমাদের মনে রাখতে হবে, আমরা অনেক সময় বইতে পড়ি যে বিদ্রোহ, অভ্যুত্থান এবং বিপ্লব এই কথাগুলো শোনা যায়, অনেকটা কোরিলেটেড হলেও প্রত্যেকটার বিষয়ে কিছু স্পেসিফিক ডিফারেন্স আছে। আমরা যদি অভ্যুত্থানের কথা বলি তাহলে অভ্যুত্থানের ইংলিশ হচ্ছে আপরাইজিং, অভিযুক্ত উত্থান করে অভ্যুত্থান। তা অভ্যুত্থানের বা আপরাইজিং এর আমরা যদি ডেফিনিশন দিতে যাই তাহলে বলবো the term uprising may be described as a protest organized locally by few people against any system of authority or certain governmental repressive measures. At the same time, we have to think that uprising is the primary factor of rebellion. Uprising is the preparatory stage of the rebellion. So, rebellion and uprising are correlated, no doubt. তার মানে হচ্ছে অভ্যুত্থানের সঙ্গে বিদ্রোহের একটা অঙ্গাঙ্গী সম্পর্ক রয়েছে। এবার আমরা দেখব যে রেবেলিয়ন অর রিভোল্ট বলতে কি বোঝায়। যদি আমরা একটু ছোট ডেফিনিশনের মতো করে দেখাই তাহলে বলবো এ রেবেলিয়ন মে বি এ ভায়োলেন্ট আপরাইজিং
a rebellion may be a violent uprising by aggressive people in a particular area to protest against a system or repressive governmental policies. For example, we can say the Kol Rebellion, Santal Rebellion, Chuar Rebellion, etc. These particular tribes organized their revolt in their respective areas due to some specific reasons. এবারে আমরা প্রথমে তারপরে চলে আসবো, আমি বলেছিলাম যে রিভলিউশন বা বিপ্লব কাকে বলে। এখানে একটা কথা একটু বলে দিই, বিদ্রোহের ক্ষেত্রে বিদ্রোহ শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে পাচ্ছি বি যুক্ত দ্রোহ। বি মানে বিশেষ রূপে আর দ্রোহ মানে হিংসা বা রাগ। তাহলে বিশেষভাবে যখন কোনো গোষ্ঠী তাদের হিংসা বা রাগকে প্রতিফলিত করে কোনো ব্যবস্থার বিরুদ্ধে, তখন সেটা হয় বিদ্রোহ। আর বিপ্লব কথার অর্থ আরেকটু বড়, অর্থাৎ বিপ্লব হচ্ছে বিযুক্ত প্লব করে বিপ্লব হচ্ছে, অর্থাৎ বিশেষভাবে একটা বড় ধরনের পরিবর্তন, ফান্ডামেন্টাল চেঞ্জ যখন কোনো অভ্যুত্থানের মধ্য দিয়ে হয় তখন সেটাকে বলা হবে বিপ্লব। এখানে একটা বিষয় একটু তোমাদের মনে রাখতে হবে যে বিপ্লব বা রিভলিউশন হচ্ছে, আমরা যদি সহজে একটা ডেফিনিশনের আকারে দেখাতে চাই তাহলে বলবো the term revolution always brings fundamental changes. The protest of the tribals against forest laws cannot be termed as a revolution because it did not bring fundamental change in the governance of the forest. So, in case of the outbreak of revolution, you have to think that rapid and revolutionary changes are generally occurred for fundamental change in a system. For example, we can say that the French Revolution or Russian Revolution or Industrial Revolution changes brought changes in the existing system, and as a result these were called a revolution. Finally, we can say that uprising, a rebellion and revolution, these three are correlated. Without uprising, a rebellion is impossible. Without revolt or rebellion, a revolution is impossible. So, these three are very important to make reactions of aggressive people against a system. Now we should discuss some tribal rebellion or uprising which occurred in their respective areas. Just 1 minute later we will start again the various types of rebellions.